ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কোনো কিছু কথা না বলে একটা কথা বলবো, জীবন বিজ্ঞানে তোমরাও করবে বাজিমাত। আজকের যে সাজেশনটা তোমাদের কাছে নিয়ে এসেছি, মাধ্যমিক তোমাদের 2 ও 3 নম্বরের টোটাল 2 নম্বরের প্রশ্ন থাকে, 24 নম্বর তোমাদের থাকে, এবং 5 নম্বরের প্রশ্ন যেখানটায় 2 ও 3 যুক্ত সেখানে থাকে 30 নম্বর, টোটাল তোমাদের 54 নম্বর। আজ আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে 2 ও 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, এবং তারপরে শেষ মুহূর্তে প্রত্যেকটা অধ্যায় ধরে 2-3টে করে কোশ্চেন দিয়েছি 5 নম্বরে, যেটা যদি ভালো করে রেডি করো, অর্থাৎ আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো রেডি করো, এই যে তোমাদের 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন যে 54 নম্বর থেকে 1 নাম্বারও কেউ কাটতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি। এর ভেতর থেকেই প্রশ্ন থাকবে, এর বাইরে থেকে কোনোরূপ প্রশ্ন থাকবে না, এবং প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, কিন্তু এর বাইরে থেকে থাকবে না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইক বাটন প্রেস করারও প্রয়োজন নেই, শুধু একটা কথা বলো, শুধু ভিডিওটায় যে প্রশ্নগুলো দিচ্ছি হুবহু রেডি করো। আমি কথা দিচ্ছি তোমাদের 54 নম্বর 1 নাম্বার কেউ কাটতে পারবে না। এবারে যাওয়া যাক প্রশ্নগুলোতে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি প্রশ্নগুলো তোমাদের দিয়েছি। জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, পান্থসন্নিকর্ষ কাকে বলে? এই প্রশ্নটি পরীক্ষায় 2000, 2001, 2006, 2009, 2015 ও 2016 এসেছে। তো এই বছরের জন্য কিন্তু এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, উপযোজন বলতে কী বোঝো? এবং পরবর্তী 3 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো এবং উদাহরণ দাও। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পায়রার উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা উল্লেখ করো, অথবা পাখির উড্ডয়নে পালকের ভূমিকা আলোচনা করো। পরবর্তী, সাইনোভিয়াল তরলের কাজ কী? এবং গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন, প্রেস বায়োপিয়া কাকে বলে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের পার্থক্য লিখো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের দুটি কাজ লিখো। অর্থাৎ তোমরা কিন্তু একটা প্রশ্ন করলে দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ, মানে একই রকমই প্রশ্ন। এটা 2004, 2007, 2009, 2013, 2015তে কিন্তু কোশ্চেনটা এসছে। তো এই বছরের জন্য কিন্তু প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যাই পরবর্তী প্রশ্নে, অ্যাড্রিনালিন হরমোনকে কেন আপদকালীন হরমোন বলে, অথবা আপদকালীন হরমোন হিসাবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। অর্থাৎ দুটো প্রশ্নই একই, একটা প্রশ্ন করলে তোমরা দুটো প্রশ্নের উত্তর লিখতে পারবে, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো আসে। এবার চলে যাই পরবর্তী প্রশ্নে, কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো, অথবা সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো। দুটো প্রশ্নই একই, একটা প্রশ্ন করে দুটো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। চলে যাই পরবর্তী প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, জিটিএইচ অথবা টিএসএইচ অথবা থাইরক্সিন এর দুটি করে কাজ, অর্থাৎ 3টে করে রাখো। সম্ভবত এই 3টের মধ্যে এবছর তোমরা একটা পরীক্ষায় পাচ্ছ। এবং অতিরিক্ত হিসাবে ট্রপিক ও নেস্টিক চলনের পার্থক্য, জিব্বারেলিন হরমোনের উৎসস্থল লিখো। চলে যাই পরবর্তী অধ্যায়, জীবনের প্রবাহমানতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো। কোষচক্রের দশাগুলি একটি সরণি বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থতা বিচার করো। এবং একই রকম প্রশ্ন, কোষচক্রের এস দশার গুরুত্ব উল্লেখ করো। মানে দুটো প্রশ্নই একই, একটাই উত্তর হবে। এবার চলে যাই পরবর্তী প্রশ্নে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? এবং তার সঙ্গে সঙ্গে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য নিরূপণ করো। এবং ক্রসিং ওভার কি, এর গুরুত্ব লেখো। তার সঙ্গে সঙ্গে কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী? এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরবর্তী প্রশ্নে, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদের তৈরি হয় বা সৃষ্টি হয়? পরবর্তী এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি ফার্নের যৌনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ফার্নের যৌনুক্রম বর্ণনা করো। মাইক্রো প্রোপাগেশন এর উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। একই রকম প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। এর সঙ্গে সঙ্গে কাটিংয়ের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তা বর্ণনা করো। এবং অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন দিয়েছি, আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো। চলে যাই তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। থ্যালাসেমিয়া রোগে প্রধানত কী কী সমস্যা দেখা যায়? এটা 2017, 2019 ও 2022-এ এসছে, এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যাই পরবর্তী প্রশ্ন, প্রকট বৈশিষ্ট্য বলতে কী বোঝো, উদাহরণ দিয়ে বোঝাও। অথবা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো, উদাহরণ দিয়ে বোঝাও। এটা কিন্তু 11, 13 ও 2022-এ প্রশ্নটা এসছে, এই প্রশ্নটা ভালো করে করবে, দুটোই করে রাখবে, প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো।
এটা কিন্তু 2002, 2015, 2017 এবং 2020-তে প্রশ্নটা এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মানবদেহে বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, মিউটেশনের সংজ্ঞা দাও অথবা মিউটেশন বা পরিব্যক্তি কি, এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলে যাই পরবর্তী প্রশ্নে, স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন্ডেল কিভাবে মটর গাছে ইথর পরাগযোগ ঘটিয়েছিল তা ব্যাখ্যা করো। পরবর্তী অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, অ্যালিল ও জিন বলতে কী বোঝো, জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কী। তো এই প্রশ্নগুলো করে রাখবে, এর সঙ্গে একটি অতিরিক্ত প্রশ্ন আমি দিয়েছি, প্রশ্নটা দেখে নাও। হিমোফিলিয়া, খ্রিস্টমাস ডিজিজ, ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কী বোঝো। এই তিনটি রোগ থেকে আশা করি একটা প্রশ্ন এবারে তোমরা পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন পাবে। এরপরে চলে আসি চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। হট ডাইলিউট স্যুপ বলতে কী বোঝো, কোয়াসারভেট কী। পরবর্তী প্রশ্ন, জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। মাছ, ব্যাঙ ও গিরগিটির হৃৎপিণ্ডের গঠনে কী ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায় তা আলোচনা করো। চলে যাই পরবর্তী প্রশ্নে, মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো, তার সঙ্গে সঙ্গে সুন্দরীর শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণসহ সংজ্ঞা দাও। একটা উদ্ভিদ ও একটা প্রাণী তোমাকে উদাহরণ দিতে হবে। পায়রার বায়ুথলিতে অভিযোজনগত দুটি গুরুত্ব আলোচনা করো বা লেখো। চলে যাই এই চ্যাপ্টারের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্নে, ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ব্যাখ্যা করো। ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্রগুলো ব্যাখ্যা করো। ল্যামার্কের মতবাদের সাপেক্ষে দুটি উদাহরণ দাও এবং যোগতমের উদ্বর্তন বলতে কী বোঝো। তোমরা বলবে স্যার এতগুলো প্রশ্ন দিয়েছো একটা বলে, এখানে তোমাদের বলে রাখি, ল্যামার্ক ও ডারউইনের মতবাদ যদি তোমরা মুখস্থ করো সেখান থেকে কিন্তু তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। এবং জীবন বিজ্ঞানের শেষ অধ্যায়, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কী অথবা জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে এবং এর সঙ্গে সঙ্গে অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষক রূপে গ্রিনহাউস গ্যাসসমূহ ও এসপিএমের একটি করে উৎসের নাম লেখো। চলে যাই পরবর্তী প্রশ্নে, মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীব বৈচিত্র্যের ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও। এবং পরবর্তী প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কী বুঝো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরবর্তী প্রশ্নে, ক্রায়ো সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণ দাও। তার সঙ্গে সঙ্গে জীব বৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব কী। একটা করলে কিন্তু 2টো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। ফুসফুসের ক্যান্সারের 2টি কারণ লেখো। এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন, ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ লেখো। অর্থাৎ একটা প্রশ্ন করলে কিন্তু 2টো প্রশ্ন পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন, ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা সহ উদাহরণ দাও। জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী 2টি জীবাণুর নাম লেখো। খুব ভালো করে প্রশ্নটা করে রাখবে, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টার থেকে আমার শেষ প্রশ্ন 2 নম্বরের, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো রোগের নেপথ্যে পরিবেশ দূষণের ভূমিকা উল্লেখ করো। তবে অতিরিক্ত হিসাবে আমি 2টো প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সঙ্গে করে রাখবে। তো দেখা যাক প্রশ্নগুলো। জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম একটি কারণ হলো জলবায়ুর পরিবর্তন, উদাহরণসহ আলোচনা করো। এবং সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, তার সঙ্গে সঙ্গে সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের যে 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, সেই 6টা প্রশ্ন আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে 2-3টি প্রশ্ন দিচ্ছি। সেই প্রশ্ন করলে অবশ্যই তোমরা কিন্তু 30-এর 30 পাবে, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর ভিতরেই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। দেখো না প্রতি অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলো। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, যেটা এবছর 100% কিন্তু পরীক্ষায় আসছে, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো ও চিহ্নিতকরণ করো। অর্থাৎ যেই অংশগুলো তোমাকে বলবে সেই অংশগুলো তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। এই প্রশ্নটা এবছর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই প্রশ্নটা তোমাদের হুবহু থাকবে। এবং তার সাথে সাথে যে অথবা প্রশ্নটা থাকবে সেটা হলো, একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিতকরণ করো। এই 2টো প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষায় এবছর থাকবে প্রথম চ্যাপ্টার থেকে। প্রশ্নগুলো তো খুব ভালো করে করবে। এবার চলে যে দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো। আমি যে প্রশ্নগুলো দেবো, এই প্রশ্নগুলিতে তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অথবা খুঁজে না পাও প্রশ্নের উত্তর, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু সুন্দর করে প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে দেবো আমি।
চলে যাই দ্বিতীয় চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লেখো। বৃদ্ধির দশাগুলো কী কী, মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী। চলে যাই পরবর্তী প্রশ্ন, পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, জীবের অযৌন জনন পদ্ধতিগুলি আলোচনা করো। মোট 4টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। এবার চলে যাই তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো ও জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের গিনিপিক উৎপন্ন হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। পরবর্তী প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা নিয়ে আলোচনা করো। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আলোচনা করো। 3টে প্রশ্ন কিন্তু ধরন একই, একটা যদি ভালো করে করো সেখান থেকে কিন্তু 3টে প্রশ্নের উত্তর তোমরা ঘুরিয়ে ফিরে এলেও উত্তরটা দিতে পারবে। এবার চলে যাই চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, অভিব্যক্তি সম্পর্কিত ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণটি আলোচনা করো। এবং এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন, বিবর্তনের সাপেক্ষে ডারউইনের মতবাদগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো এখান থেকে ভালো করে করতে হবে। তবে একটা কথা বলে রাখি, এই চতুর্থ অধ্যায় থেকে ল্যামার্ক ও ডারউইনের যে মতবাদগুলো আছে সেইগুলো যদি তোমরা ভালো করে করো সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্রশ্ন অটোমেটিকই কমন পেয়ে যাবে। চলে যাই পঞ্চম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়। এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন আসবে, ভালো করে 5 নম্বরের জন্য এই চ্যাপ্টার ভালো করে পড়তে হবে তোমাদের। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের কারণ কি, জীববৈচিত্র্য ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়বে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল কাকে বলে, এর 2টি করে বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, ইন সিটু সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এক্স সিটু সংরক্ষণ কি। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন 5 নম্বরের, বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে, ভারতের যে কোনো 2টি হটস্পট সম্পর্কে আলোচনা করো। এবং অতিরিক্ত হিসাবে অভিব্যক্তি সম্পর্কিত জীবের হৃৎপিণ্ড গঠিত প্রমাণটি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে। এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাচ্ছ। আবারও বলে রাখি, তোমাদের যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা লিখতে অসুবিধা হয় একবার কমেন্ট করে জানাও, আমি কিন্তু সুন্দরভাবে তোমাদের লিখিয়ে ও বুঝিয়ে দেবো। আমার ওপর একটু বিশ্বাস রাখো আর প্রশ্নগুলো রেডি করো। আমি বলছি তোমরা এখান থেকে অবশ্যই প্রশ্ন 100% কমন পাবে। প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো।